প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমাদের নিয়মিত আয়োজন RSS2 অনলাইন টিভি তোমাদের জন্য যে ক্লাসের ব্যবস্থা করেছি, সেই রুটিন অনুযায়ী আমি আজকেই তোমাদের সামনে হাজির হয়েছি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আশা করি এই পরিস্থিতিতে, এই মহামারীর ভিতরে অবশ্যই বাড়িতে ভালো আছো এবং সুরক্ষিত আছো। সুরক্ষিত থেকে তোমরা পড়াশোনা চালিয়ে যাচ্ছ। আমি আজ সপ্তম শ্রেণীর গণিত থেকে জ্যামিতি বিষয়ে কিছু আলোচনা করব তোমাদের সাথে। আমরা আগে পাটিগণিত এবং বীজগণিত করেছি, তো আজকে আমরা একটু জ্যামিতির বিষয়ে আলোচনা করব, যেটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় আসতে পারে। তোমরা ইতিমধ্যে জেনে গিয়েছো, আমরা তোমাদের একটা পরীক্ষার ব্যবস্থা করতেছি। তো তোমরা এই ক্লাসটা মনোযোগ সহকারে শুনবে এবং তোমাদের খাতায় লিখে নেবে। তো তোমরা তোমাদের বই এবং খাতা নিয়ে পড়ার টেবিলে বসে পড়ো শিক্ষার্থীবৃন্দ। আমরা শুরু করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি কিছুটা তোমাদেরকে আগে প্রাথমিক ধারণা দিব জ্যামিতি সম্পর্কে। তোমরা তোমাদের এই গণিত বইটা দেখো। গণিত বইয়ের 118-19 পৃষ্ঠা এখানে আছে অষ্টম অধ্যায়। এখানে কিছু বর্ণনা দিয়ে দেওয়া আছে। দেখো, এই যে জ্যামিতিক যুক্তি পদ্ধতি, প্রতিজ্ঞা, সম্পাদ্য, উপপাদ্য, এইসব বিষয়ে আলোচনা করব। দেখো, এই যে প্রতিজ্ঞা আছে, তারপরে এখানে কিছু দেওয়া আছে প্রতিজ্ঞা, সম্পাদ্য, উপপাদ্য, এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো। তারপরে আমি অনুশীলনে যাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের বইতে খেয়াল করো। শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আছে প্রতিজ্ঞা। জ্যামিতিতে যে সকল বিষয়ে আলোচনা করা হয় সাধারণভাবে তাদের প্রতিজ্ঞা বলে। কি বলছে? জ্যামিতি যে সকল বিষয় আলোচনা করা হয় সাধারণভাবে তাদের ভূমিকা বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কি বলছে, যে জ্যামিতিতে যে সকল বিষয়ে সাধারণভাবে আলোচনা করা হয় তাদেরকে প্রতিজ্ঞা বলে। তোমরা অবশ্যই খাতায় লিখে নেবে এবং এটা মুখস্থ করবে। এরপরে আছে সম্পাদ্য। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা লিখে নেবে, সম্পাদ্য। শিক্ষার্থীবৃন্দ, যে সম্পাদ্য বলতে কি বোঝায়? যে প্রতিজ্ঞায় জ্যামিতিক কোনো বিষয়ে অঙ্কন করে তার নির্ভুলতা প্রমাণ করা হয় যুক্তি দ্বারা, তাদেরকে সম্পাদ্য বলে। কি বলছে? যে প্রতিজ্ঞায় কোনো
জ্যামিতি জ্যামিতি বিষয় অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলে। শিক্ষার্থীবৃন্দ, কি বলা হয়েছে সম্পাদ্যে? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়ে অঙ্কন করে দেখানো হয়, জ্যামিতিক কোনো বিষয়ে অঙ্কন করে দেখানো হয় এবং যুক্তি দ্বারা অঙ্কনের নির্ভুলতা প্রমাণ করা হয় তাকে সম্পাদ্য বলা হয়। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই জিনিসটা খাতায় লিখে নেবে। এরপর আছে প্রতিজ্ঞা, উপপাদ্য। প্রতিজ্ঞা তো আগে বলেছি, এরপর সম্পাদ্য, এরপর আছে প্রতিজ্ঞা। তোমরা এটা উপপাদ্য তোমরা লিখে নাও, আমি মুছে দিই। শিক্ষার্থী, এবার আসে আমরা উপপাদ্য। শিক্ষার্থীবৃন্দ, উপপাদ্য কাদের বলছে? তোমাদের বইয়ে দেখো আছে, যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় একে উপপাদ্য বলে। যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতি বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় তাকে উপপাদ্য বলে। শিক্ষার্থীবৃন্দ, কি বলা হয়েছে উপপাদ্য? যে প্রতিজ্ঞায় কোনো জ্যামিতিক বিষয়কে যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয়, যুক্তি দ্বারা প্রতিষ্ঠিত করা হয় জ্যামিতিক বিষয়কে, তাকে আমরা উপপাদ্য বলি। তো শিক্ষার্থীবৃন্দ, আমি আরেকটা আলোচনা করলাম এইগুলো বিষয়ে। যেহেতু আমাদের স্কুল শুরুর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ আমাদের স্কুল বন্ধ হওয়ার আগে জ্যামিতিক সম্পর্কে তোমাদেরকে আলোচনা করেছিলাম। তারপরেও যেহেতু আমাদের পরীক্ষায় জ্যামিতিক বিষয়ে প্রশ্ন থাকতে পারে, তো আমি আবারও এই বিষয়ে আলোচনা করলাম। তোমরা এটা শুনেছ এবং লিখে নিয়েছ। তো আমি তোমাদেরকে উপপাদ্য 1 করিয়েছিলাম, সম্পাদ্য 1 করিয়েছিলাম, এগুলো তোমরা খাতায় লিখে নিয়েছো। তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদেরকে দেখো উপপাদ্য এখানে আছে। উপপাদ্য 123 পৃষ্ঠায় উপপাদ্য 1, এই উপপাদ্যটা আমি তোমাদেরকে করিয়েছিলাম। তারপরে সম্পাদ্য একশো 36 পৃষ্ঠায় সম্পাদ্য,
সম্পাদ্য একও আমি তোমাদেরকে করিয়েছিলাম, তোমরা এগুলো মনোযোগের সহিত বাড়িতে প্র্যাকটিস করবে। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন চলে যাও অনুশীলনী 9.3। অনুশীলনী 9.3 143 পৃষ্ঠা। এখানে তোমরা সবাই 17 নম্বরের অঙ্কটা দেখো শিক্ষার্থীবৃন্দ। এখানে 17 নম্বরের অঙ্ক কী দেওয়া আছে এটা আমরা এখন করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা তোমাদের গণিত বইয়ের 143 পৃষ্ঠায় অনুশীলনী 9.3 এখানে 17 নম্বরের অঙ্কটা আমরা করব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো এখানে দেওয়া আছে 17 নম্বরে দেওয়া আছে যে একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি সি দেওয়া আছে। কি করতে হবে? ক নম্বরে দেওয়া আছে বিন্দু তিনটি দিয়ে একটি ত্রিভুজ আঁকো। বিন্দু তিনটি দিয়ে একটা ত্রিভুজ তোমাদেরকে আঁকতে হবে। ক নম্বরে আছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা 17 নম্বরের ক এটা আমরা করবো এখন। শিক্ষার্থীবৃন্দ কি বলছে? একই সরল রেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি ও সি। শিক্ষার্থীবৃন্দ, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং খাতায় লিখে নাও। কি বলছে? একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু এ বি ও সি। এরা যেহেতু একই সরলরেখায় অবস্থিত নয়, অতএব আমরা ত্রিভুজ আঁকতে পারি। তো আমরা একটা ত্রিভুজ আঁকবো এখন। প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো আমরা এ বি ও সি এই তিনটি বিন্দু দিয়ে আমরা একটা ত্রিভুজ লিখেছি। তোমরা ক নম্বর দিয়ে 17 ক নম্বর দিয়ে একইভাবে লেখো। একই সরলরেখায় অবস্থিত নয় এমন তিনটি বিন্দু যথাক্রমে এ বি ও সি। এবার আমরা স্কেল দিয়ে বিন্দু তিনটি নিয়ে আমরা ত্রিভুজ লিখেছি এ বি সি। তো আমাদের ক নম্বর হয়ে গেল। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, তোমরা খাতায় লিখে নাও। তোমরা এটা তোলার পরে আমরা পরবর্তী ক নম্বরে যাব। শিক্ষার্থীবৃন্দ, তোমরা এরপরে 17 দাগের খ নম্বর দেখো। 17 খতে আছে অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে ভূমির উপর লম্ব আঁকো।
আমরা যে ত্রিভুজটা এঁকেছিলাম তোমরা অবশ্যই খাতায় লিখে নিয়েছো। আমরা আবার ত্রিভুজটা আঁকবো। অঙ্কিত ত্রিভুজের শীর্ষবিন্দু ত্রিভুজে আমরা এঁকেছিলাম ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এ বি সি এর শীর্ষ বিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর একটি লম্ব আঁকতে হবে। কেমন? ত্রিভুজ এবিসি এর শীর্ষবিন্দু এ থেকে ভূমি বিসি এর উপর একটি লম্ব আঁকতে হবে। আমরা এবার এই কাজটি করব। শিক্ষার্থীবৃন্দ, কিভাবে আমরা এই কাজটি করতে পারি? তোমরা একটু দেখো। আমাদের ত্রিভুজটি কি ছিল? এ বি সি এর শীর্ষবিন্দু এ আর ভূমি হচ্ছে বিসি, এর উপর আমাদের লম্ব আঁকতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করব? আমরা এই ত্রিভুজ এবিসি এর ভূমি বিসি এর যে পাশে এ বিন্দু আছে ঠিক তার বিপরীত পাশে এখানে আমরা একটা কিউ একটি বিন্দু দেব। একটি বিন্দু দিলাম। এবার শিক্ষার্থী আমরা কি করব? আমরা কম্পাস দিয়ে, যেহেতু আমাদের এই কম্পাস, তোমরা খেয়াল করো এখানে আমি এই পেনটা দিয়ে এখানে আমার দেখানো সম্ভব না, সেট হবে না। তো কিভাবে আমি নিব সেইটা আমি তোমাদেরকে একটু দেখালাম। আমরা কি করব? একে কেন্দ্র করে এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আমরা আঁকব। শিক্ষার্থীবৃন্দ, এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকব। এই বৃত্তচাপটা আমরা আঁকলাম। শিক্ষার্থীবৃন্দ, এটা আমাদের পিও ছোট কি বিন্দুতে সেট করে। শিক্ষার্থীবৃন্দ, আমরা কি করলাম যে এবিসি ত্রিভুজের যে পাশে এ আছে তার বিপরীত পাশে একটা কিউ একটা বিন্দু নিলাম। একে কেন্দ্র করে আমরা এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম, যা ভূমি বিসি কে পি এবং ছোট কিউ বিন্দুতে সেট করবে। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা এবার কি করব? পি কে কেন্দ্র, পি এবং কিউ কে কেন্দ্র করে পি কিউ এর সমান বা অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা একটা বৃত্তচাপ আঁকব। আমরা অর্ধেকের বেশি নিলাম, এই বৃত্তচাপ আঁকলাম। আবার কিউ কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম, যা
পর ও বিন্দুতে সেট করে। শিক্ষার্থীবৃন্দ তোমরা খেয়াল করে দেখো, যেহেতু আমার কম্পাসে আমার এই পেনটা সেট আছে না শিক্ষার্থীবৃন্দ, সেহেতু আমাকে একটু কষ্ট করে বোঝাতে হচ্ছে। তোমরা একটু মনোযোগ করে দেখো আমরা কি করেছি, যে পি ও কিউকে কেন্দ্র করে পি কিউয়ের অর্ধেকের সামান্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমি যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে দুইটা বৃত্তচাপ এঁকেছি। বৃত্তচাপটা পরস্পর অভিমুখে ছেদ করেছে। এবার আমরা এ আর ও যোগ করে দেব শিক্ষার্থীবৃন্দ। এ এবং ও বিসি কে ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এডি আমার সেই ভূমি বিসি এর উপর লম্ব হতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবার খেয়াল করে দেখো তোমরা, আমাদের 17 পাতে ছিল অঙ্কিত ত্রিভুজের ভূমি বিসি এর উপর একটা লম্ব করতে হবে। তো আমরা একটা ত্রিভুজ আঁকলাম আগে শিক্ষার্থীবৃন্দ, এ বিসি আমাদের ত্রিভুজের শেষ বিন্দু এ। এই এ বিন্দু থেকে ভূমি বিসি এর উপর আমাদের একটা লম্ব আঁকতে হবে। আমরা কি করেছি, যে পাশে ভূমি বিসি এর যে পাশে এ বিন্দু আছে তার বিপরীত পাশে এখানে কিউ একটা বিন্দু নিয়েছি, বড় কিউ। তো এ কে কেন্দ্র করে এ কিউ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ এঁকেছি, যা ভূমি বিসি কে পি এবং ছোট কিউ বিন্দুতে ছেদ করেছে। এবার আমরা করেছি পি ও কিউ কে কেন্দ্র করে পি কিউ এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে দুইটা বৃত্তচাপ এঁকেছি একই পাশে, এর বিপরীত পাশে। ইকে কেন্দ্র করে একটা এবং ইকে বৃত্তচাপের পরস্পর কি করলো, ও বিন্দুতে ছেদ করলো। তো শিক্ষার্থীবৃন্দ, এবার এ এবং ও যোগ করে দিলাম। ও যোগ করে দিলে এ ও রশ্মি বা রেখা বিসি ভূমি বিসি কে ডি বিন্দুতে ছেদ করেছে। তাহলে শিক্ষার্থীবৃন্দ, এই এডি ভূমি বিসি এর উপর লম্ব অঙ্কিত হলো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এটা বুঝতে পেরেছ যে অতএব ইসি লম্ব এডি তোমরা খাতায় উঠিয়ে নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে একটা অঙ্ক আছে, এটা আমরা পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবো। এটা একটু বড় আমাদের, যেটা আজকে আমাদের সময় নেই। তো তোমরা 17 ক এবং খ বাড়িতে প্র্যাকটিস করবে এবং মুখস্থ করবে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের পরীক্ষায় আসতে পারে কিন্তু শিক্ষার্থীবৃন্দ। তো আমরা গ নম্বরটা আগামী ক্লাসে করবো, বা তোমরা বাড়িতেও তোমাদেরকে আমি একটা বাড়ির কাজটা দিব, তোমরা চেষ্টা করবে, আর আগামী ক্লাসে আমি সেটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো শিক্ষার্থীবৃন্দ, তোমরা এটা অবশ্যই তুলে নিয়েছো এতক্ষণ। আমি এবার মুছে দিই। এবার আমি তোমাদের বাড়ির কাজ দেবো শিক্ষার্থীবৃন্দ। বাড়ির কাজ
ওই ত্রিভুজটি অঙ্কন করে জমা দিন। শিক্ষার্থীবৃন্দ 17 ক এবং ক আমি এখানে দেখিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই তুলে নিয়েছো খাতায়। তো ওই একই দাগের গ নম্বরটা অঙ্কিত যে ত্রিভুজ হয়েছিল সেই ত্রিভুজের ভূমি যে সমকোণী ত্রিভুজের অধিভুজ হবে সেই ত্রিভুজটি তোমাদেরকে আঁকতে হবে, একে জমা দিতে হবে। তো শিক্ষার্থীবৃন্দ তোমরা অবশ্যই বাড়ির কাজটা বুঝে নিয়েছো, এইভাবে তোমরা আগামী এটা জমা দিবে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুরক্ষিত থাকো, এই কামনা করে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।